আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। এসআইআর প্রক্রিয়ায় যে সমস্ত ভোটারদের নথি এখনও ওয়েবসাইটে আপলোড হয়নি, আজ বিকেল 5টার মধ্যে তা জুডিশিয়াল অফিসারদের হস্তান্তর করতে ইআরও এবং এইআরওদের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যে এসআইআরে নিযুক্ত বিচারকদের কাজের অগ্রগতি পর্যালোচনা করতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল আজ ফের এক দফা বৈঠকে বসছেন। ইউপিএসসি পশ্চিমবঙ্গে স্থায়ী ডিজিপি নিয়োগের জন্য নামের তালিকা চেয়ে ফের রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের প্রথম পর্বের কাউন্সেলিংয়ে মোট 168 জনকে সুপারিশপত্র দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। বিদ্যুৎ বিভ্রাট হলেও এবার থেকে ব্যাটারিতে চলবে মেট্রো রেল। রবিবার থেকে রাজ্যে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আসছি বিস্তারিত খবরে। এসআইআর প্রক্রিয়ায় যে সমস্ত ভোটারদের নথি এখনও ওয়েবসাইটে আপলোড হয়নি, আজ বিকেল 5টার মধ্যে তা জুডিশিয়াল অফিসারদের হস্তান্তর করার জন্য ইআরও এবং এইআরওদের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনের তরফে গতকাল প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা এই নির্দেশ দেন। শীর্ষ আদালত জানিয়েছে 14 ফেব্রুয়ারি পর্যন্ত যে সমস্ত ভোটারদের নথি ইআরও এবং এইআরওদের কাছে জমা হয়েছে অথচ আপলোড হয়নি, সেগুলি এসআইআরের কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের হাতে তুলে দিতে হবে। পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়েছে এসআইআর এর নথিপত্র যাচাইয়ের সময় 10ম শ্রেণীর অ্যাডমিট কার্ড ও বোর্ড পরীক্ষার পাশের সার্টিফিকেট অতিরিক্ত নথি হিসেবে পেশ করা যাবে। শুধুমাত্র জন্ম তারিখ এবং অভিভাবকের তথ্য নিশ্চিত করতেই এই নথি গ্রহণ করা যাবে। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় নিযুক্ত বিচারকদের কাজের অগ্রগতি পর্যালোচনা করতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল আজ ফের এক দফা বৈঠকে বসছেন। দুপুর 1:30টায় নির্ধারিত ওই বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সর্বোচ্চ আদালতের নির্দেশ মতো শুনানি ও নথি পরীক্ষার কাজের অগ্রগতি নিয়েই মূলত আলোচনা হবে। এর আগে হাইকোর্টে এই বিষয়ে 2 দফা বৈঠক হয়েছে। এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে গত সন্ধ্যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রূপরেখা স্থির করতে মুখ্য নির্বাচনী আধিকারিক, পুলিশ, আধা সামরিক বাহিনী ও বিভিন্ন আইন প্রণয়নকারী সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠক করেন। আগামী 1 মার্চ রাজ্যে আসতে চলা 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর। এসআইআর প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতির নামে গোপনে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে অভিযোগ করেছেন, বিজেপি তার সমালোচনা করেছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, যাবতীয় সমস্যা তৈরি হয়েছে শাসক দলের অসহযোগিতার জন্য। ঝামেলাটাই শাসকের অসহযোগিতার জন্য হচ্ছে। আমাদের পরে যেখানে যেখানে এসআইআর চালু হয়েছিল কাজ, যেমন গুজরাট, তারা এসআইআর কমপ্লিট করে ফেলেছে, লিস্ট বেরিয়ে গেছে। উত্তরপ্রদেশ কমপ্লিট হওয়ার পর উত্তরপ্রদেশে 3 কোটি নাম বাদ যাচ্ছে। কোথায় তো হই হল্লা হচ্ছে, ওখানে বিজেপি শাসন ক্ষমতায় আছে। আচ্ছা, কংগ্রেস সমাজবাদী পার্টির বিরোধী আছে, তারাও তো এরকম করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বাইরে বিক্ষোভের ঘটনায় কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। গত মঙ্গলবার তৃণমূল কংগ্রেসপন্থী বিএলওদের সংগঠন সেখানে বিক্ষোভ দেখায়। সিইওর সঙ্গে দেখা করার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে সেখানে পৌঁছলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। বিজেপি সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের বাদানুবাদ তৈরি হয়। এদিকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বাইরে দলীয় কর্মীদের ওপর আক্রমণের ঘটনায় যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে বিজেপি সিইও মনোজ কুমার আগরওয়ালকে চিঠি দিয়েছে। দলের নেতা শিশির বাজোরিয়া ওই চিঠিতে অভিযোগ করেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি প্রতিনিধি দলকে ঘেরাও করে দাঁড়িয়ে থাকা প্রত্যেকেই নিজেকে বিএলও বলে দাবি করেছেন। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই আক্রমণের পেছনে রয়েছে বলে তাঁর অভিযোগ। গোটা ঘটনায় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য শ্রী বাজোরিয়া সিইওর কাছে আর্জি জানিয়েছেন। হাওড়ার গোলাবাড়ি থানার পিলখানায় দুষ্কৃতীদের গুলিতে প্রমোটারের মৃত্যুর ঘটনায় রাজনৈতিক চাপানোতর তঙ্গে।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, রাজ্যে পর্যাপ্ত কর্মসংস্থান না থাকায় মানুষ অসৎ পথ অবলম্বন করছে। মূল অভিযুক্ত হারুন খান ও রোহিত তৃণমূল কংগ্রেস বিধায়ক গৌতম চৌধুরীর ঘনিষ্ঠ বলে অভিযোগ করেন তিনি। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, পশ্চিমবঙ্গ যে বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে রয়েছে তা আরও একবার প্রমাণিত হলো। এই বাংলা যে বারুদের স্তূপে দাঁড়িয়ে আছে, একথা আমরা বারবার বলেছি, আজ আবার তা প্রমাণিত হচ্ছে। বারুদ, গুলি, খুনি, গুন্ডা, অপরাধী এই বাংলায় তৃণমূলের জমানায় এলাকায় এলাকায় তৈরি হয়েছে। বাইরে থেকে ফৌজ এলো আর ঘুরলো, তাতে বাংলার সন্ত্রাস বন্ধ হবে না। বাংলার সন্ত্রাস বন্ধ করতে আরো কড়া দাওয়াইয়ের প্রয়োজন। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, রাজ্যে আইনের শাসন বলে কিছুই নেই। কেন এই ধরনের ঘটনা ঘটছে? কেন পুলিশ ফেল? কেন দুষ্কৃতীদের রাজত্ব? কেন তারা লাফিয়ে বেড়াচ্ছে? হাওড়ায় গোলাবাড়িতে খুনে যিনি মূল অভিযুক্ত, তিনি ওখানকার এমএলএ এর সঙ্গে প্রকাশ্যে সবাই জানে তার সঙ্গী, তার শরীক। রাজ্যের প্রশাসন বলে কিছু নেই, আইনের কোন শাসন পশ্চিমবাংলায় নেই, এটা দিনের আলোর মতন স্পষ্ট। এদিকে দুষ্কৃতীদের গুলিতে প্রমোটারের মৃত্যুর ঘটনায় হারুনের ঘনিষ্ঠ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলো মোহাম্মদ বিলাল, দিলদার হোসেন এবং মোহাম্মদ ওয়াকিল। আজ তাদের হাওড়া আদালতে তোলা হবে। যদিও মূল অভিযুক্ত 2 জন হারুন খান ও রোহিত অধরা। উল্লেখ্য, গতকাল ভোরে ওই 2 জন খুব কাছ থেকে শৌফিককে গুলি করে চম্পট দেয়। অভিযুক্ত 2 জনেই এখনও অধরা। দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদ বিক্ষোভকে কেন্দ্র করে গতকাল ধুন্ধুমার বাধে। এলাকার বাসিন্দারা দুপুর থেকে রাত পর্যন্ত পিলখানা মোড়ে জিটি রোড অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ ঘটনাস্থলে পৌঁছয়। হিংসা এবং দুর্নীতিকে সমূলে উৎপাদন করার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাংলার ঐতিহ্য রক্ষার জন্য এই 2টি বিষয় নির্মূল করা প্রয়োজন। আজকের প্রসঙ্গের এবারের বিষয় এআই সামিট এবং বিনোদন ও সংবাদ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা। পরিচালক অতনু ঘোষ ও পরিচালক সমালোচক এবং সাংবাদিক রত্নোত্তমা সেনগুপ্তর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। ও দিদি, শুনেছ খবরটা? আমাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়েছে। তাই নাকি? বেড়েছে? হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য টাকা বাড়িয়ে দিয়েছেন। এই ফেব্রুয়ারি থেকেই সবাই 500 টাকা বেশি পাবো। ঠিকই শুনেছেন, রাজ্যের মা বোনেদের জন্য মা মাটি মানুষের সরকার লক্ষ্মীর ভান্ডারে মাসিক অনুদান বাড়ালো 500 টাকা। সাধারণ শ্রেণীর মহিলারা এখন থেকে পাবেন মাসিক 1500 টাকা এবং তপশিলি জাতি ও জনজাতিভুক্ত মহিলারা পাবেন মাসিক 1700 টাকা। স্বনির্ভর নারী, স্বনির্ভর বাংলা। ফিরে আসছি স্থানীয় সংবাদে। ইউপিএসসি পশ্চিমবঙ্গে স্থায়ী ডিজিপি নিয়োগের জন্য নামের তালিকা চেয়ে ফের রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। ওই চিঠিতে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত ডিজি পদে উন্নীত সব আইপিএস আধিকারিকের নাম চেয়ে পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। আগামীকালের মধ্যে এই তালিকা ইউপিএসসির কাছে পাঠিয়ে দেওয়া হতে পারে বলে জানা গেছে। স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের প্রথম পর্বের কাউন্সেলিংয়ে মোট 168 জনকে সুপারিশপত্র দেওয়া হয়েছে। গত দুদিনে 7টি বিষয়ের জন্য 182 জন প্রার্থীকে ডাকা হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ধাপে ধাপে বাকিদের সুপারিশপত্র দেওয়া হবে। কলকাতা মেট্রোর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ব্লু লাইনের সেন্ট্রাল মেট্রো স্টেশনে গতকাল 4 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বেস চালু করা হয়েছে। ভারতীয় রেলে এই প্রথম এই ব্যবস্থা চালু হলো বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। এই ব্যবস্থা চালু হওয়ার ফলে বিদ্যুৎ বিভ্রাট হলে ট্রেনগুলি টানেলে আটকে না থেকে নিকটবর্তী স্টেশনে পৌঁছতে পারবে। ব্যাটারির সাহায্যে এগুলিকে চালানো হবে। রাজ্যে আগামী 2 দিন তাপমাত্রার কোনো হেরফের হবে না, তবে রবিবার থেকে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামী কয়েকদিন রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সকালে আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 18.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি কম। কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির জন্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানিয়েছেন। এই সিদ্ধান্তে খুশি কৃষকরাও। নদিয়ার চাপড়ার বাসিন্দা কৃষক রামচন্দ্র সরকার জানিয়েছেন, কৃষক স্বার্থে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ প্রশংসনীয়। চাষের জন্য যে বিভিন্ন স্তরে শ্রমিক মূলধন থেকে শুরু করে সেচ ব্যবস্থার প্রচুর খরচ, তাতে চাষি এতদিন মরিয়া হয়েছিল। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী
যেভাবে চাষিদের জন্য তার সফলকামী উদ্দেশ্যকে লক্ষ্যমুখী দিকে এগিয়ে নিয়ে গেছে, তাতে চাষিরা প্রত্যেকেই আনন্দের সঙ্গে এবং উৎসাহের সঙ্গে প্রেরণার সঙ্গে পাট চাষ করবে, এটা আমাদের সকলের আশা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। এসআইআর প্রক্রিয়ায় যে সমস্ত ভোটারদের নথি এখনও ওয়েবসাইটে আপলোড হয়নি, আজ বিকেল 5টার মধ্যে তা জুডিশিয়াল অফিসারদের হস্তান্তর করতে ইআরও এবং এইআরওদের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ইউপিএসসি পশ্চিমবঙ্গে স্থায়ী ডিজিপি নিয়োগের জন্য নামের তালিকা চেয়ে ফের রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত পূর্ণ সমর্থন ও বিশ্বাস নিয়ে ইসরায়েলের পাশে রয়েছে। দুদেশের কৌশলগত সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সংসদে স্পিকার অব দ্য নেসেট মেডেল প্রদান করা হয়েছে। দিল্লির লালকেল্লা এলাকায় বোমা বিস্ফোরণের ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ আরও 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে। এক বড় ডিজিটাল জালিয়াতির মামলায় 6টি রাজ্য জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান চালিয়ে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই 3 অভিযুক্তকে গ্রেফতার করেছে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা পারমাণবিক বিষয় সংক্রান্ত আলোচনার জন্য আজ জেনেভায় 3য় দফার বৈঠক করবেন। আইসিসি টি20 ক্রিকেট বিশ্বকাপে আজ ভারত জিম্বাবুয়ে ও অন্য ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত পূর্ণ সমর্থন ও বিশ্বাস নিয়ে ইসরায়েলের পাশে রয়েছে। সেদেশের সংসদে নেসেটে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, পৃথিবীর যে কোনো স্থানে জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে সকলের রুখে দাঁড়ানো জরুরি। কোনো ক্ষেত্রেই সাধারণ মানুষের জীবনহানি মেনে নেওয়া যায় না। ভারতও দীর্ঘ সময় ধরে সন্ত্রাসবাদের যন্ত্রণা সহ্য করেছে। 26/11 মুম্বাই হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে আপোষহীন নীতি গ্রহণ করেছে। India stands with Israel firmly with full conviction in this moment and beyond. No cause can justify the murder of civilians. Nothing can justify terrorism. India has also endured the pain of terrorism for a long time. We have consistent and uncompromising policy of zero tolerance for terrorism with no double standards. প্রধানমন্ত্রী 2023-এর 7ই অক্টোবর হামাসের আক্রমণে প্রাণ হারানো ইসরায়েলের বাসিন্দাদের জন্য শোক প্রকাশ করেন। ভারতীয়রা তাদের যন্ত্রণা অনুভব করে বলে শ্রী মোদী জানান। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের গাজা শান্তি উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ওই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এই প্রচেষ্টাকে ভারত স্বাগত জানায়। তিনি বলেন, গত কয়েক বছরে ভারত বিশ্বের দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশগুলির একটি হয়ে উঠেছে। শীঘ্রই এই দেশ বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শ্রী মোদী। India has been the fastest growing major economy in the world. Soon we will be among the top 3 economies globally. At the same time, Israel is a powerhouse of innovation and technological leadership. This creates a natural foundation for our forward-looking partnership. We are committed to expanding trade, strengthening investment flows, and promoting joint infrastructure development. ভারত ও ইসরায়েলের মধ্যে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সংসদে স্পিকার অব দ্য নেসেট মেডেল প্রদান করা হয়েছে। ইসরায়েলি সংসদের সর্বোচ্চ সম্মান হলো এটি। সেখানে বক্তব্য রাখার পর সংসদের অধ্যক্ষ আমির ওহানা তাকে এই সম্মান প্রদান করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় লিখেছেন, এই সম্মান ভারত ও ইসরায়েলের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের নিদর্শন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত সবসময় সংঘাত, বিভাজন ও সংকীর্ণ স্বার্থের পরিবর্তে কূটনৈতিক আলোচনা, ঐক্যমত ও মানবকেন্দ্রিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে এসেছে। রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের 61তম উচ্চ পর্যায়ের অধিবেশনে তাঁর বক্তব্যে ডক্টর জয়শঙ্কর জোর দিয়ে বলেছেন, সংঘাত, মেরুকরণ ও অস্থিতিশীল বিশ্বে ভারত এক আশার আলো সঞ্চার করে চলেছে। ভারত সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করার ক্ষেত্রে দৃঢ় এবং আপোষহীন বলেও শ্রী জয়শঙ্কর উল্লেখ করেন।
We remain firm and uncompromising in our opposition to terrorism in all forms and manifestations as well. Terrorism is among the most egregious violations of human rights, and there can be no justification, especially when innocent lives are targeted. Confronting terrorism requires collective resolve, and we look at this Council and to the United Nations at large to advocate zero tolerance for terrorist acts. দিল্লির লালকেল্লা এলাকায় বোমা বিস্ফোরণের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ আরও 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে। এর ফলে এই মামলায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে হয়েছে 11। গ্রেফতার হওয়া জামির আহমেদ আহাঙ্গার গান্দেরবাল এবং তুফাইল আহমেদ ভাট শ্রীনগরের বাসিন্দা। এনআইএ জানিয়েছে দুজনেই এই ষড়যন্ত্রে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং বিস্ফোরণ মামলার প্রধান অভিযুক্তকে অস্ত্র সরবরাহ করেছিলেন। গত বছরের 10ই নভেম্বরের এই বিস্ফোরণে 11 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। বিস্ফোরণে প্রধান অভিযুক্ত উমার উন নবীও নিহত হন। এক বড় ডিজিটাল জালিয়াতির মামলায় 6টি রাজ্য জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান চালিয়ে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই 3 অভিযুক্তকে গ্রেফতার করেছে। দিল্লি, কর্ণাটকের বেঙ্গালুরু, কেরলের পালাক্কার, মহারাষ্ট্রের নাগপুর, তেলেঙ্গানার হায়দ্রাবাদ এবং গোয়ার একাধিক স্থানে তল্লাশি চালানো হয়েছে। কেরলের কোট্টায়াম জেলার এক প্রবীণ নাগরিকের কাছ থেকে 1 কোটি টাকারও বেশি জালিয়াতির ঘটনায় এই তল্লাশি শুরু হয়। তল্লাশির সময় সিবিআই বেশ কিছু ডিজিটাল ডিভাইস, ডেবিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের নথিপত্র বাজেয়াপ্ত করেছে। অন্যান্য দেশীয় এবং আন্তর্জাতিক সহযোগীদের শনাক্ত করার জন্য তদন্ত চলছে বলে সিবিআই জানিয়েছে। আসন্ন হোলি উপলক্ষে যাত্রীদের মসৃণ, নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণের জন্য ভারতীয় রেল বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। যাত্রীদের সংখ্যা বৃদ্ধির কথা মাথায় রেখে ভারতীয় রেল আগামী মাসের 18 তারিখ পর্যন্ত বিভিন্ন রেলওয়ে জোনে 1244টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজনে এই বিশেষ ট্রেনের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে রেল মন্ত্রক। এই বিশেষ ট্রেনগুলি দেশের প্রধান শহর, রাজ্য রাজধানী এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক কেন্দ্রের মধ্যে চলাচল করবে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় এআই সামিট এবং বিনোদন ও সংবাদ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা। পরিচালক অতনু ঘোষ ও পরিচালক, সমালোচক এবং সাংবাদিক রত্নোত্তমা সেনগুপ্তর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা পারমাণবিক বিষয় সংক্রান্ত আলোচনার জন্য আজ জেনেভায় 3য় দফার বৈঠকে বসতে চলেছেন। যদিও এর মধ্যে ওয়াশিংটন তেহরানের আন্তর্জাতিক তেল ও অস্ত্র আমদানি রফতানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বৈঠক নিয়ে আশাবাদী বলে জানিয়েছেন, এর ফলে দুদেশের মধ্যে দীর্ঘস্থায়ী অচলাবস্থা কাটতে পারে বলেও তিনি উল্লেখ করেছেন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি এই মুহূর্তটিকে ওয়াশিংটনের সঙ্গে চুক্তির জন্য একটি ঐতিহাসিক সুযোগ বলে অভিহিত করেছেন। অপরদিকে ট্রাম্পও কূটনৈতিক সমাধান পছন্দ করেন বলে জানিয়েছেন। ইতিমধ্যে ইরানকে তেল বিক্রি করতে সহায়তা করার অভিযোগ থাকা 30 জনেরও বেশি ব্যক্তি, বেশ কিছু সংস্থা এবং জাহাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে গতকাল বিশ্বব্যাপী তেলের দাম ছিল গত 7 মাসের মধ্যে সর্বোচ্চ। লন্ডনে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি $71 কাছাকাছি, যা গত বছর জুলাইয়ের পর সর্বোচ্চ। ভেনেজুয়েলার তেল কিউবাতে নতুন করে বিক্রি করার জন্য লাইসেন্স চাওয়া কোম্পানিগুলিকে অনুমোদন দিতে চলেছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। জানুয়ারির শুরুতে ওয়াশিংটন ভেনেজুয়েলার তেল রফতানির নিয়ন্ত্রণ গ্রহণ করে। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার মিত্র দেশ যারা বিনিময়, ঋণ পরিশোধ এবং অন্যান্য চুক্তির অংশ হিসেবে তার তেল গ্রহণ করছিল, তাদের এখন তেলের জন্য ন্যায্য বাজার মূল্য দিতে হবে। উল্লেখ্য, গত 25 বছরেরও বেশি সময় ধরে মিত্র দেশ কিউবাকে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে অপরিশোধিত তেল ও জ্বালানি সরবরাহ করছে ভেনেজুয়েলা। কিউবার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মার্কিন স্পিডবোটে করে কিউবার জলসীমায় প্রবেশকারী 4 জনের মৃত্যু হয়েছে। কিউবার স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, স্পিডবোটের যাত্রীরা তাদের দিকে আসা একটি উপকূলরক্ষী জাহাজের উপর গুলি চালায়। এই ঘটনায় আরও 6 জন যাত্রী আহত হয়েছেন। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও বলেছেন, স্পিডবোটে থাকা ব্যক্তিরা মার্কিন যুক্তরাষ্ট্রের কিনা তা খতিয়ে দেখা হবে। নৌকাটিতে কোনো মার্কিন সরকারি কর্মী ছিল না বলে তিনি জানান। ভারত আজ টি-20 বিশ্বকাপের সুপার 8-এর ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়।
অন্য ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে দুপুর 3টে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত পূর্ণ সমর্থন ও বিশ্বাস নিয়ে ইসরায়েলের পাশে রয়েছে। দিল্লির লালকেল্লা এলাকায় বোমা বিস্ফোরণের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ আরও 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে। খবর শেষ হলো।